আসসালামু আলাইকুম এভরিওয়ান, স্বাগত জানাই তোমাদের উচ্চাসে। আজকের ক্লাসে আমরা পড়বো তোমাদের পদার্থবিজ্ঞানের কাজ, ক্ষমতা, শক্তি অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট, সেটা হচ্ছে কি কপিকল। তোমাদের মাঝে অনেকেরই কনফিউশন আছে যে এই কপিকলের ম্যাথগুলো কিভাবে সলভ করে এবং কপিকল জিনিসটা আসলে কি, আর কপিকলের উপর বেস করে কিভাবে আমরা আমাদের ম্যাথগুলো সলভ করব। তো সেজন্য আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য। তো শুরুতে জানা যাক যে কপিকলটা আসলে কি। তো কপিকলটা যদি আমি সহজ ভাষায় বলি, যখন একটি ভারী বস্তু একটি গোলাকার যন্ত্রের সাহায্যে তোলা হয় সেটাই হচ্ছে মূলত কপিকল। মনে করো এই যে একটা গোলাকার চাকতি, এই চাকতির উপর বেস করে যখন হচ্ছে কোনো একটা বস্তু অল্প বল প্রয়োগে তোলা হয় সেটাই হচ্ছে মূলত কপিকল। এখানে মনে করো দুইটা বস্তু দুই ধরনের ওজনের, ধরলাম এটা M1, এটা হচ্ছে M2, দুটি ভিন্ন ওজনের দুটি বর এই যে এই গোলাকার চাকতির সাহায্যে বল প্রয়োগে এটা সরানো হয়। এদিকে তুমি ফোর্স দিলে এটা উপরের দিকে উঠবে, আবার হচ্ছে এটা যদি নিচের দিকে ফোর্স দাও তাহলে এটা হচ্ছে উপরের দিকে উঠবে। এখন ধরো এই চাকতিটা এখানে নেই, সেক্ষেত্রে তোমার কিন্তু অনেক বেশি বল প্রয়োগ করে এটা উঠাতে হবে। অবশ্যই কোনো না কোনো একটা মাধ্যম প্রয়োজন। যদি এখানে ফ্রিকশন, এই জায়গাটাতে ফ্রিকশন যত বেশি হবে তোমার বল প্রয়োগ তত বেশি করতে হবে। তো কপি করার কনসেপ্টটা হচ্ছে এরকমই যে গোলাকার একটা চাকতির সাহায্যে কিভাবে অল্প প্রয়োগে অল্প সময়ের মধ্যে বস্তুটিকে তোলা যায় সেটাই মূলত কপি কলের কনসেপ্ট। এই কপি কলের যদি আমরা রিয়েল লাইফের বেশ কিছু উদাহরণ দিই তাহলে তোমরা বুঝতে পারবা। যে মনে করো লিফট, আমাদের যে দৈনন্দিন জীবনে ব্যবহার করি লিফট, এই লিফট কিন্তু এই কপি কলের কনসেপ্ট থেকেই ইউজ করা হয়। এছাড়া মনে করো যে এক্সক্যাভেটর, এই যে মাটি খনন করার যে মেশিন, এরপর হচ্ছে তোমার যে অয়েল বাকেট তুলে, হ্যাঁ, এই যে মনে করো যে খনি থেকে তেল তুলে না, এগুলো হচ্ছে মূলত কপি কলের কনসেপ্টের উপর নির্ভরশীল। তো কপি কলের বেশ কিছু মনে করো টাইপ রয়েছে, যেমন তোমাদের আজকের ক্লাসে আমি টাইপ 1, 2, 3, 4 এবং সর্বশেষ টাইপ 5 নিয়ে কথা বলবো। সেক্ষেত্রে তোমাদেরকে যে জিনিসটা শুরুতে জানতে হবে সেটা হচ্ছে যে কপি কলের উপর আসলে কি কাজ করে। এই যে আমরা এই আজকের ক্লাসে আমরা যে পড়বো সেটা তোমরা মনে রাখবা যে কপি কলের উপর মূলত ফোর্স কাজ করে। হুম, ফোর্স এফ। তাহলে এফ সম্পর্কে আমরা কি জানি? এফ সম্পর্কে আমরা দুইটা জানি। একটা হচ্ছে যে তোমার ব্যাগ, বল প্রয়োগের ফলে কোনো একটা বস্তু যখন ব্যাগ বৃদ্ধি পায় অর্থাৎ ব্যাগের পরিবর্তন হয় সেক্ষেত্রে বস্তুর উপর একটা ত্বরণ কাজ করে। তো সেক্ষেত্রে এফ ইজ ইকুয়াল টু এম এ, নিউটনের থার্ড ল হিসেবে আমরা জানি, নিউটনের সেকেন্ড ল। এবং একই সাথে এফ এর আরেকটা কিন্তু ভ্যালু আছে, সেটা কি? সেটা হচ্ছে মহাকর্ষ বলের প্রভাবে যেটা কাজ করে সেটা হচ্ছে এমজি। তো এই কপি কলের পুরা যে 1, 2, 3, 4, 5টি টাইপ, সবগুলো টাইপে কিন্তু মেইন কনসেপ্ট হচ্ছে এই এফ, ফোর্স। এখন মনে করো যে এই যে একটা বস্তুটা সুতা দিয়ে ঝুলানো, এই বস্তুটার উপর কিন্তু একই সাথে নিচের দিকে একটা ফোর্স কাজ করছে, সেটা কি? সেটা হচ্ছে মহাকর্ষ বল। এবং একই সাথে উপরের দিকে একটা টান বল কাজ করছে, তাই না? এখন একই সাথে মনে করো তুমি বস্তুটিকে এদিকে রশি দিয়ে টানছো, ক্রমাগত টানছো, সেক্ষেত্রে কিন্তু এদিকেও একটা ফোর্স কাজ করতেছে তো। তো এই যে বস্তুর উপর ভিন্ন ভিন্ন বল প্রয়োগ হচ্ছে এবং ভিন্ন ভিন্ন মানের বল প্রয়োগের কারণে বস্তুটির দিকের পরিবর্তন, সেক্ষেত্রে এই বস্তুর উপর আসলে নেট বল কত, লব্ধি বল কত, এই লব্ধি বলটা বের করাটাই হচ্ছে মূলত আজকের কনসেপ্টের মেইন ইনগ্রেডিয়েন্ট। তো চলো আমরা আজকের ক্লাসটা বিস্তারিতভাবে শুরু করি। শুরুতে আমরা দেখব কপিকলের টাইপ 1। আচ্ছা, টাইপ 1 কি? টাইপ 1টা খুবই ইজি। মনে করো এটা একটা টেবিল, দেখো টাইপ 1 এ কি আসলে ঘটনাটা ঘটছে। এই যে মনে করো এটা একটা টেবিলের উপর মনে করো এমন ভরের একটা বস্তু, এবং এই বস্তুর সাথে একটা কপিকলের মাধ্যমে একটা রশি দিয়ে M2 ভরের একটা বস্তুর সাথে ঝুলিয়ে দেওয়া হলো। তো সেক্ষেত্রে ঘটনাটা কি ঘটবে? যদি এখানে কন্ডিশন দেওয়া হয় M2 গ্রেটার দেন M1, এই কন্ডিশনে ঘটনা কি ঘটবে? এই রশিটা M2 টেনে নিচের দিকে নিয়ে যাবে। যেহেতু M2 এর বর বেশি, সেক্ষেত্রে M2 কিন্তু নিচের দিকে টানতেছে।
এম ওয়ানও টানতেছে তার নিজস্ব দিকে, কিন্তু এম ওয়ান এর ভর কম হয়, সেটি কিন্তু এদিকে মুভ করবে। কেন মুভ করবে? তার আগে আরেকটা জিনিস বলে নেই, এই এম ওয়ান এর সাথে এই টেবিলের কিন্তু ঘর্ষণ নেই, অর্থাৎ এখানে কোনো ফ্রিকশন নেই, মনে করো এটা ঘর্ষণবিহীন। ঘর্ষণবিহীন, ঠিক আছে। এই এমন বস্তুর সাথে এই টেবিলের কোনো ধরনের ঘর্ষণ নেই। সেক্ষেত্রে দেখো ঘটনা কি ঘটে, এই এমন বস্তুটি এম টু এর সাথে সরাসরি রশ্মি দিয়ে সংযুক্ত থাকায় এই এম টু বস্তুটি নিচের দিকে কিন্তু তার ভর বেশি হয়ে নিচের দিকে টানতেছে। কোন বলে টানতেছে? এম টুটা কিন্তু এই যে নিচের দিকে, মনে করো এম টু জি, এফ ইজিক্যাল টু এম জি, নিচের দিকে যে টানতেছে এটা কোন বলের প্রভাবে? অভিকর্ষ বলের প্রভাবে, অর্থাৎ জি এর প্রভাবে। তো এই এম টু ভরের ক্ষেত্রে এই নিচের দিকে যে টানতেছে সেটার মানটা কত, এফ এর ভ্যালুটা কত? সেটা হচ্ছে এম টু জি, এফ ইজিক্যাল টু এম জি। এই কপিকুলার ম্যাথের ক্ষেত্রে তোমরা দুইটা ইকুয়েশন সবসময় মনে রাখবা, সেটা হচ্ছে এফ ইজিক্যাল টু এম এ এবং এফ ইজিক্যাল টু এম জি। এম জি যেটা, এটা হচ্ছে অভিকর্ষ বলের প্রভাবে যে বলটা মূলত এখানে কাজ করে, এবং এই এম এ যেটা সেটা হচ্ছে ত্বরণের প্রভাবে যে বলটা আসলে কাজ করে। তো এখন দেখো এই এম টু বস্তুটা অভিকর্ষ বলের প্রভাবে নিচের দিকে মুভ করার চেষ্টা করতেছে, এবং এম ওয়ান বস্তুর ভর কম হওয়ায় তুলনামূলক এম টু এর বস্তু যেটা ভর কম হয় সে কিন্তু এদিকে মুভ করবে, তাই না? তো এই যে এই রশ্মিটা কিন্তু আবার এম টু বস্তুটিকে উপর দিকে টানতেছে, একটা টান বল কাজ করতেছে, সেটা কত? এই টান বলটা হচ্ছে টি। এবং এম ওয়ান বস্তুটি যেহেতু একই রশ্মি দিয়ে সংযুক্ত, সেক্ষেত্রে এম ওয়ান বস্তুর উপর কিন্তু একই টান বল কাজ করতেছে। সেটা কত? সেটা হচ্ছে টি। কোন দিকে? এদিকে। আচ্ছা, এখন তোমাদের মনে প্রশ্ন হতে পারে, এম টু বস্তুর বেলায় টি উপর দিকে কাজ করতেছে, কিন্তু এম ওয়ান বস্তুর বেলায় টি কেন নিচের দিকে কাজ করতেছে, অর্থাৎ এদিকে কেন কাজ করতেছে? এখন দেখো এই এম টু বস্তুরা কোন দিকে পড়তেছে? নিচের দিকে পড়তেছে, কিন্তু টান বল কি করতেছে? বিপরীত দিকে ক্রিয়া করতেছে, যেমন এটা উপর দিকে কাজ করতেছে, যেহেতু এখানে কপিকল এখানে সংযুক্ত। আবার দেখো এমন বস্তুর ক্ষেত্রে ঘটনা কি করতেছে, তার ভর কম হওয়ায় সে কিন্তু এই টেবিলের সাথে সে কিন্তু থাকতেছে না, সে কিন্তু মুভ করতেছে সামনের দিকে। এটা কিসের জন্য সামনের দিকে মুভ করতেছে? এই এম টু বস্তুর ভর অতিরিক্ত হওয়ায়, অর্থাৎ এম ওয়ান এর চাইতে বেশি হওয়ায় এই রশির টানের কারণে এম ওয়ান সহ কিন্তু এদিকে যাচ্ছে। তো সেক্ষেত্রে টান বলটা কোন দিকে কাজ করতেছে? অবশ্যই এদিকে। এই কারণেই এম টু এর টান এবং হচ্ছে এম ওয়ান এর টান বিপরীত দিকে কাজ করতেছে। আচ্ছা, এখন দেখো এই টেবিলের উপর এই এমন বস্তুর কিন্তু কোনো ধরনের সংঘর্ষ নাই, অর্থাৎ ফ্রিকশন বিহীন। এখানে বলেই দিচ্ছি ঘর্ষণবিহীন। তো এই সিস্টেমের ক্ষেত্রে দেখো, যেহেতু এম টু বস্তুটা এদিকে নিচের দিকে নামতেছে, সেক্ষেত্রে এম টু বস্তুর জন্য কমন ত্বরণ কোন দিকে? নিচের দিকে। আবার এমন বস্তুর জন্য ত্বরণ কোন দিকে? এদিকে। সেটা কত? এ। দুটোর ক্ষেত্রে কমন এ। তাহলে মনে করি সিস্টেমের ত্বরণ এ, এই পুরা সিস্টেমের ত্বরণ হচ্ছে এ, এবং এই পুরা সিস্টেমের টান বল কত? টি। টান বল টি। এখন দেখো এই যে এমন বস্তুটা, এই এমন বস্তুর উপর কিন্তু একটি বল কাজ করতেছে, সেটা কোন দিকে? নিচের দিকে। সেটা কিসের জন্য? অভিকর্ষ ত্বরণের জন্য যে বলটা কাজ করতেছে সেটা, সেটা কত? সেটা হচ্ছে এম ওয়ান জি। যেমনটা আমরা এম টু এর ক্ষেত্রে দেখছি শুরুতে, যে নিচের দিকে কাজ করতেছে এম টু জি। এম টু ভরের জন্য এম টু জি, এম ওয়ান ভরের জন্য এম ওয়ান জি। আবার দেখো এই এ বলের প্রভাবে এই এমন বস্তুটি কিন্তু নিচের দিকে পড়তেছে না। কেন পড়তেছে না? কারণ বস্তুটি কিন্তু একটা টেবিলের উপর সংরক্ষিত। তো এখন দেখো আমরা কি জানি, যে যখন কোনো একটা বস্তু আরেকটা বস্তুর উপর থাকে, তখন ওই বস্তুটার উপর একই সাথে ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল কাজ করে। যখন এখানে এফ ইজ ইকুয়াল টু এম ওয়ান জি কাজ করতেছে, একই সাথে এই এমন বস্তুর উপর কিন্তু উপর দিকে একটা রিফ্লেক্সিভ ফোর্স কাজ করতেছে, যে কারণে কিন্তু বইটা সরি এমন বস্তুটা নিচের দিকে পড়তেছে না। তো
এই এমন কিন্তু উপর দিকে একটা রিফ্লেক্সিভ বল কাজ করতেছে, ধরলাম সেটা কি আর, আর মানে রিফ্লেক্সিভ ফোর্স অর্থাৎ প্রতিক্রিয়া বল। তো এমন যে নিচের দিকে কাজ করতেছে এবং প্রতিক্রিয়া বল উপর দিকে কাজ করতেছে, পরস্পর সমান মানের বল বিপরীত দিকে কাজ করতেছে, তাহলে একটা আরেকটার নাকচ করে দিতেছে না? এমন যে মাইনাস আর ইজ ইকুয়াল টু জিরো, একটা আরেকটা নাকচ করে দিতেছে। সেজন্য এই এমন বস্তুর উপর নিচের দিকে বা উপর দিকে যে দুইটা বল সমান কাজ করায় পরস্পর পরস্পরের নাকচ করে দিতেছে, যে কারণে এমন বস্তুটা না উপর দিকে যাচ্ছে না নিচের দিকে যাচ্ছে। এমন বস্তুটা কি করছে, ঘর্ষণবিহীন অবস্থায় এই যে সুতার যেদিকে টান সেদিকে নামতেছে। তো এই কন্ডিশনে অর্থাৎ এই সিস্টেমে, এই পুরা সিস্টেমের ক্ষেত্রে যে ইকুয়েশনটা হয় সেটা আমরা বের করব। তো শুরুতে চলো আমরা M2 বস্তুর ক্ষেত্রে নেট বলটা দেখি। নেট বল মানে কি, এই যে দেখো M2 বস্তুর উপর একাধিক বল কাজ করতেছে। যখনই কোনো একটা বস্তুর উপর একাধিক বল কাজ করে সেক্ষেত্রে বস্তুর উপর প্রয়োগকৃত বলটাকে আমরা কি বলি, লব্ধি বল বা নেট বল। তাহলে M2 এর বেলায় নিচের দিকে M2 যে কাজ করতেছে, উপর দিকে টান বল কাজ করতেছে, তাহলে যেহেতু একের অধিক বল কাজ করতেছে সেক্ষেত্রে এটা একটা লব্ধি বল বের করতে হবে না? তো চলো আমরা M2 এর বেলায় লব্ধি বলটা বের করি। তাহলে M2 এর বেলায় ঘটনাটা কি ঘটতেছে দেখো, M2 এর জন্য M2 এর জন্য এখন একটু খেয়াল করো, M2 টা আসলে কোন দিকে যাচ্ছে, উপর দিকে সুতার টান, নিচের দিকে অভিকর্ষ বল কাজ করতেছে। এখন M2 বস্তুটা কি উপর দিকে যাচ্ছে না নিচের দিকে যাচ্ছে? অবশ্যই নিচের দিকে যাচ্ছে। যেহেতু M2 বস্তুটা নিচের দিকে যাচ্ছে সেক্ষেত্রে আমরা বুঝতে পারতেছি M2G এই বলটার প্রভাব বেশি, এই বলটার ভ্যালু বেশি, এই বলটার শক্তি বেশি। তো যেটা শক্তি বেশি সেটা থেকে কম শক্তিটা বিয়োগ দিতে হবে না? তাহলে কি হয়, M2G মাইনাস, মাইনাস কি হবে, টান, মাইনাস কি হবে, টান। অর্থাৎ এই যে যে টি টি বলটা উপর দিকে কাজ করতেছে, টান বলটা উপর দিকে কাজ করতেছে, সেক্ষেত্রে M2G মাইনাস টি ইজ ইকুয়াল টু, এই যে এটা লিখছে এই পুরা জিনিসটা কি, এই পুরা জিনিসটা হচ্ছে এফ, কি এফ, লব্ধি বল। ঠিক আছে, লব্ধি বল, লব্ধি বল মানে বস্তুটির উপর যে বলটা কাজ করতেছে সেটা একই দিকে হলে যোগ, বিপরীত দিকে হলে বিয়োগ। যেহেতু এম এর সাথে এম এর M2 বস্তুর ক্ষেত্রে দুইটি বল কাজ করতেছে বিপরীত দিকে, M2G নিচের দিকে এবং টি হচ্ছে উপর দিকে। তাহলে লব্ধি বল বের করার ক্ষেত্রে এখানে M2 অর্থাৎ বেশিটা থেকে কমটা বিয়োগ দিতে হবে। তারপর আমরা কি জানি, এটা যদি এফ হয় পুরাটা, এফ ইজ ইকুয়াল টু এম এ, এখানে এম কোনটা, M2 বস্তুর ক্ষেত্রে বের করতেছি, M2 ভরের এম, এ কত, দুইটা পুরো সিস্টেমের কমন ধরন কি, কমন ধরন হচ্ছে এ, তাহলে M2A অর্থাৎ F is equal to MA। তাহলে বুঝতে পারছো আসলে কপিকলের এই ম্যাথ গুলোতে মেইন কনসেপ্টটা কি, মেইন ইকুয়েশনটা কি, মেইন ইকুয়েশন হচ্ছে F is equal to MA। এখন এই Fটা হতে পারে F প্লাস F, F1 প্লাস F2, আবার এটা হতে পারে F1 মাইনাস F2, অর্থাৎ লব্ধি বল। আচ্ছা, তো এতটুকু তো তোমরা বুঝলা যে M2G মাইনাস টি কেন হলো, এটা সমীকরণ 1। ঠিক আছে, এখন নেক্সট আমরা দেখি এমন বস্তুর ক্ষেত্রে ঘটনা কি ঘটতেছে। M1 এর জন্য, এমন এর ক্ষেত্রে দেখো নিচের দিকে M1G কাজ করতেছে, উপর দিকে প্রতিক্রিয়া বল রিফ্লেক্সিভ ফোর্স আর কাজ করতেছে, দুইটা পরস্পর সমান হয় একজন একজনকে নাকচ করে দিতেছে। তো সেই ক্ষেত্রে বাকি থাকলো কি, টি, টান বল অবশিষ্ট থাকলো। তাহলে তার লব্ধি বল বলতে ওই একটা বলই, সেটা হচ্ছে টি। আর এদিকে কি জানি, এটা যদি এফ হয়, এফ ইজ ইকুয়াল টু এম এ, এম এ কি এমন, এ হচ্ছে কমন ত্বরণ, তাহলে এটা কি পেলাম, দ্বিতীয় সমীকরণ। এখানে যে M1 আছে না, এই যে M2 আছে না, তোমাদের বইয়ে ম্যাথ গুলা কেমনে থাকে, M2 এর জায়গায় দিয়ে দিবে যে 50 কেজি বরের বস্তু ঝুলতেছে এখানে 20 কেজি বরের বস্তুর সাথে, একই রশি দিয়ে ঝুলতেছে, মাঝখানে কপিকল। সেক্ষেত্রে তোমার বিভিন্ন কন্ডিশনে দিয়ে বলবে যে M2 বস্তুরা নিচের দিকে কত বলে পড়বে, মানে এই ধরনের নানান পেজ দিয়ে তোমাদের ম্যাথ গুলা দিতে পারে। কিন্তু মেন কনসেপ্টটা দেখো, আমরা কি করতেছি, M2 এর জন্য একটা সমীকরণ বের করতেছি, M1 এর জন্য একটা সমীকরণ বের করতেছি। তো এই যে এটা হচ্ছে M2 এর জন্য সমীকরণ 1 নং এবং M1 এর জন্য 2 নং সমীকরণ। তো
তোমরা যে ম্যাথ করো, ম্যাথে যখন এরকম একাধিক সমীকরণ বের হয় কোন একটা সিস্টেম থেকে, তখন কি হয়? তখন হচ্ছে আমাদের এই দুইটার কম্বিনেশনে একটা যুগপৎ সমীকরণ বের করতে হবে। সেই যুগপৎ সমীকরণটা কি? মানে এই দুইটা সমীকরণকে একসাথে করে সেটা বিভিন্ন পদ্ধতিতে একটা কমন সমীকরণ বের করতে হবে। সেই পদ্ধতিগুলো কি? পদ্ধতিগুলো হলো, আমি না লিখে তোমাদেরকে বলি। এক হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতি, ঠিক আছে? দুইটা সমীকরণ থেকে প্রতিস্থাপন পদ্ধতিতে একটা কমন সমীকরণ বের করব। অথবা বিয়োজন পদ্ধতি, অর্থাৎ অপসারণ পদ্ধতি। একটা হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতি, একটা হচ্ছে বিয়োজন বা অপসারণ পদ্ধতি, এবং 3 নাম্বার একটা সিস্টেম হচ্ছে তোমাদের যে আর গুণন বা ক্রস গুণন পদ্ধতি। এই তিনটা পদ্ধতিতে মূলত আমরা দুই বা ততোধিক সমীকরণ থেকে একটা কমন সমীকরণ বের করব, যেটাকে মূলত বলা হয় যুগপৎ সমীকরণ। তো চলো আমরা এই দুইটা সমীকরণ থেকে একটা কমন সমীকরণ বের করি। কেমনে বের করব? যোগ করে, 1 নং ও 2 নং যোগ করে, 1+2 করে পাই, কি পাই দেখো, বাম পক্ষগুলো যদি একসাথে যোগ করি, -t + t বাদ থাকতেছে কি m2g প্লাস, সরি, হ্যাঁ, থাকতেছে কি m2g, আর এখানে অবশিষ্ট কিছু নেই। তাহলে m2g ইজ ইকুয়াল টু, ডান পক্ষে কি আছে, m1a প্লাস m2a, একটু সাজিয়ে লিখলাম m1a প্লাস m2a। এতটুকু তো ক্লিয়ার। এখন দেখো এখান থেকে আমরা কি বের করব? আসলে কি বের করার জন্য মূলত আমাদের এই মেইন উদ্দেশ্য, হচ্ছে ত্বরণ। M2 বস্তুটা এমন বস্তুকে টেনে যে নিচের দিকে পড়তেছে, এখানে কত ত্বরণ কাজ করতেছে, এই ত্বরণটা বের করার জন্য আমাদের মূলত এই সমীকরণগুলো বের করা। এখন দেখো এই পুরা জিনিসটাকে আমরা বাম দিকে নিয়ে আসব, m1a প্লাস m2a, বাম পক্ষটা ডান পক্ষে নিব, m2g। ওকে, এখান থেকে কি কমন যায়? এ কমন যায়, থাকতেছে কি m1 প্লাস m2, m2g, ঠিক আছে? তারপর তারপর দেখো m2g ডিভাইডেড বাই, এটা ওই পাশে নিয়ে গেলে ভাগ হয়ে যাবে, m1 প্লাস m2। এই যে সমীকরণটা বের হইছে, এটা কি? ত্বরণ বের করার সমীকরণ। তো এই কনসেপ্টে, অর্থাৎ টাইপ 1-এ ঘর্ষণবিহীন, শর্ত কি? ঘর্ষণবিহীন সিস্টেমের ক্ষেত্রে ত্বরণের যে ইকুয়েশন, সেটা হচ্ছে যে এটা a is equal to m2g ডিভাইডেড বাই m1 প্লাস m2। তো আশা করি সকলে এটা বুঝতে পারছো, এখানে কোনো ধরনের সমস্যা নেই। এরপরে যদি কোনো ধরনের সমস্যা থাকে, অবশ্যই তোমরা কমেন্টে জানাবা যে কোন জায়গাটা তোমরা বুঝতে পারোনি, তাহলে সেটা হয়তো আমরা পরবর্তীতে আরো একটু ভালোভাবে ক্লিয়ার করার চেষ্টা করব। তো চলো আমরা এবার টাইপ 2 দেখি। টাইপ 1 আমাদের ক্লিয়ার, এখন আমরা টাইপ 2 দেখব। টাইপ 2 তে কি দেখব? টাইপ 2 তে দেখব যে ঘর্ষণ যুক্ত হলে সেক্ষেত্রে ঘটনাটা কি ঘটে। আচ্ছা, এবার খেয়াল করো, তোমাদের কপি কলের এই টাইপ 2 ম্যাথে, তোমাদের বলা হয়েছে যে ঘর্ষণযুক্ত তলের ক্ষেত্রে কি হবে। আগেরটা ছিল কি ঘর্ষণবিহীন, এটা হচ্ছে ঘর্ষণযুক্ত, ঠিক আছে? ঘর্ষণযুক্ত। তো ঘর্ষণযুক্তের বেলায় এই যে এই জায়গাটাতে এই যে মনে করো M2 বস্তুটা টেবিলের উপর একটা ফ্রিকশন কাজ করতেছে। আগের আগের টাইপ অনেকেই ছিল যে কোনো ধরনের ফ্রিকশন নেই, কিন্তু এবার ঘটনা কি করছে যে টেবিলের সাথে এমন বস্তুটির একটা ফ্রিকশন আছে, অর্থাৎ একটা ঘর্ষণ কাজ করতেছে। সেক্ষেত্রে দেখো ঘটনা কি ঘটে, তাহলে আমরা আগের মতো বরাবর মতো পুরো সিস্টেমের ত্বরণ কি, পুরো সিস্টেমের ত্বরণ এ, এবং টান বল টি।
এমন বস্তু দেখো ঘটনা কি ঘটতেছে, এই যে M2 বস্তুটা এমন বস্তুর সাথে মাঝখানে কপিকলের মাধ্যমে জাস্ট একটা রশি দিয়ে সংযুক্ত একে অপরের সাথে, ঠিক আছে? তাহলে M2 বস্তুর বেলায় কি হবে, নিচের দিকে অভিকর্ষ বলের প্রভাবে জি এর প্রভাবে নিচের দিকে বস্তুরা একটা বল কাজ করতেছে, সেটা কত, M2 ভরের জন্য M2G, F is equal to mg, তাহলে সেটা কি হয় M2G। তাহলে M2G নিচের দিকে কাজ করতেছে, ঠিক আছে? আবার একই সাথে M2 বস্তুটা উপর দিকে সুতার একটা টান বল কাজ করতেছে, সেটা কি, সেটা হচ্ছে টি, টেনশন, ওকে? আবার এমন বস্তুটার ক্ষেত্রে ঘটনা কি করতেছে দেখো, এবার এবার ঘর্ষণ থাকায় যে এমন বস্তুটি কিন্তু নিচের দিকে কিন্তু একটা বল কাজ করতেছে, সেটা কত, এমন জি, অভিকর্ষ বলের প্রভাবের নিচের দিকে এমন ভরের বস্তুটি একটা বল কাজ করতেছে, সেটা হচ্ছে M1G, F is equal to mg, F1 is equal to m1g। আবার একই সাথে এমন বস্তুর উপর দিকে কিন্তু একটা রিফ্লেক্সিভ ফোর্স কাজ করতেছে, সেটা কত, সেটা হচ্ছে আর। কিন্তু এবার ঘটনা কি ঘটলো, এমনের সাথে কিন্তু এই তলের অর্থাৎ সারফেসে কিন্তু একটা ঘর্ষণ কাজ করতেছে, সেই ঘর্ষণে মনে করো যে ঘর্ষণ গুণাঙ্ক মিউজিক্যাল টু, মনে করো একটা ভ্যালু দেওয়া আছে, সেটা কত, সেটা ধরো 5 নিউটন, ওকে? মিউ এর একটা ভ্যালু দেওয়া আছে। তো এবার কিন্তু যখন এই M2 ভর বেশি হওয়ায়, যেহেতু M2 গ্রেটার দেন M1, তার মানে M2 ভর বেশি, M2 ভর বেশি হওয়াতে M2 টা M1 কে টেনে নিচের দিকে নামাচ্ছে। তো সেই ক্ষেত্রে এই যে M1 এর যে একটা ঘর্ষণ, টেবিলের সাথে ঘর্ষণ, এই ঘর্ষণ সবসময় মনে রাখবা, ঘর্ষণ বল ফোর্সের অর্থাৎ মোশনের বিপরীত দিকে কাজ করে। কোন একটা বস্তু যেদিকে গতিশীল, ঘর্ষণ বলটা ঠিক তার উল্টো দিকে কাজ করতেছে। তাহলে এমনটা যদি এইদিকে গতিশীল হয়, যেহেতু M2 ভর বেশি, M2 টা এমনকে টেনে নিচের দিকে নামাচ্ছে, সেক্ষেত্রে M2 টা এদিকে মুভ করবে। তো M2 টা যদি এদিকে মুভ করে, তাহলে M1 এ সরি M1 টা যদি এদিকে মুভ করে, তাহলে M1 এর ঘর্ষণ বলটা প্রতিক্রিয়া কোন দিকে হবে, এদিকে, এদিকে হবে নিশ্চয়ই, তাই না? তো এক্ষেত্রে দেখো, আচ্ছা, এই যে M2 বস্তুটা নিচের দিকে পড়তেছে সেটা হচ্ছে এ ত্বরণে, আবার এমন বস্তুটা যে এদিকে যাচ্ছে সেটাও এ ত্বরণে, পুরো সিস্টেমের কমন ত্বরণ হচ্ছে এ। এখন এখানে যে ফ্রিকশন কাজ করতেছে, ফ্রিকশন বল কাজ করতেছে, সেটা কি, সেটার ভ্যালুটা কি আসে দেখো, আমরা জানি ফ্রিকশন এফ ভেরিসেস আর, ঠিক আছে? তাহলে এই সমানুপাতিকটা যদি উঠাই, তাহলে এফ ইজ ইকুয়াল টু ঘর্ষণ গুণাঙ্ক বা ঘর্ষণ ফ্রিকশন কনস্ট্যান্ট, সেটা কি মিউ, মিউ আর, ওকে? আচ্ছা, এফ ইজ ইকুয়াল টু মিউ আর, এখানে আরটা কি, আরটা হচ্ছে রিফ্লেক্সিভ ফোর্স। তো এখান থেকে যে আমরা একটা জিনিস জানি যে দেখো, যে M1G আর আর অর্থাৎ প্রতিক্রিয়া বল পরস্পর বিপরীত দিকে কিন্তু একজন আরেকজনকে নাকচ করে দিতেছে। সেক্ষেত্রে দেখো, যেহেতু এই রিফ্লেক্সিভ ফোর্স আর হচ্ছে অভিকর্ষ বলের প্রভাবে এই M1 এর উপর যে কার্যত M1G বল, এরা পরস্পর বিপরীত দিকে, তাহলে আমরা এটা বলতেই পারি রিফ্লেক্সিভ ফোর্স মাইনাস M1G ইজ ইকুয়াল টু 0। যেহেতু দুইটা বলই পরস্পর বিপরীত দিকে, তাহলে তাদের নেট বল বা লব্ধি বল শূন্য। তাহলে আমরা এটা কি করতে পারি, বা R ইজ ইকুয়াল টু M1G এটা লিখতে পারি। এখন দেখো, এই ফ্রিকশন ফোর্সের ক্ষেত্রে এই যে আমরা সমানুপাতিক উঠায়া এখানে ফ্রিকশন কনস্ট্যান্ট দিলাম, তাহলে কি আসলো, F ইজ ইকুয়াল টু ফ্রিকশন R। তাহলে আমরা কি লিখতে পারি, R ইজ ইকুয়াল টু কি জানি, M1G, F is equal to মিউ M1G। আচ্ছা, এখানে এমন কেন হলো, এমন হলো যেহেতু বস্তুটার আমরা কোনো ধরনের ভর দেই নাই, সেটা এমন দিয়ে প্রকাশ করছি, সেই কারণে M1 হয়েছে। কিন্তু এটা একটা মূলত ভর, তোমরা যে ম্যাথ করবা সেখানে সেটা একটা ভ্যালু দেওয়া থাকবে, সেটা 10 কেজি, 5 কেজি, 50 কেজি, হোয়াট এভার। সো এখানে F is equal to মিউ M1G, ফ্রিকশন ফোর্সের ক্ষেত্রে এই জিনিসটা সবসময় মনে রাখবা। এখানে যে ঘর্ষণ গুণাঙ্ক দেওয়া আছে না, ঘর্ষণ গুণাঙ্কের ভ্যালুটা এখানে বসালে, আর বস্তুটার তো ভর আমাদের জানা,
যে কোনো একটা ভর হতে পারে, সেটা মনে করো যে 50 কেজি, অভিকর্ষ ত্বরণ 9.8, তাহলে আমাদের ফ্রিকশন বল বের হবে না? এফ এর ভ্যালু তো বের হবে। তো এই যে এই বস্তুর উপর কিন্তু এদিকে মোশনের অর্থাৎ গতির বিপরীত দিকে কিন্তু একটা ফ্রিকশন বল কাজ করতেছে, সেটা এদিকে কাজ করতেছে, এবং বস্তুটার গতি হচ্ছে সামনের দিকে। তো আমরা ফ্রিকশন বল বের করলাম। এখন এখন যদি এই পুরো সিস্টেমের, এই পুরো ঘটনার যদি আমরা সমীকরণ বের করি, তাহলে শুরুতে আমরা বের করব এম টু বস্তুর ক্ষেত্রে ঘটনাটা কি ঘটে। এম টু বস্তুর জন্য এম টু বস্তুর জন্য কি আমরা নেট বল বের করব, এফ ইজ ইকুয়াল টু এম এ, এই ইকুয়েশনের মাধ্যমে নেট বল এফ ইজ ইকুয়াল টু কি হবে দেখো, এম টুর জন্য নিচের দিকে কাজ করতেছে অভিকর্ষ ত্বরণের প্রভাবে এম টু জি, তাই না? যেহেতু এম টু এর ভর বেশি, নিচের দিকে টানতেছে, তো যে নিচের দিকে টানতেছে ভর বেশি হতে, তাহলে বলটা এখানে বেশি কাজ করতেছে, এই বলটা বেশি শক্তিশালী, এবং উপর দিকে যে টেনশন বা টান বল সেটা কাজ করতেছে, সেটা তুলনামূলক কম হয়, তো নিচের দিকে আসতেছে, তাই না? তো যেটা কম যেটা বেশি সেটা থেকে কমটা বিয়োগ দিতে হবে। তো তাহলে কি হয়, এম টু জি মাইনাস টি ইজ ইকুয়াল টু কি, এই পুরোটা যদি এফ হয়, এই পুরোটা যদি এফ হয়, এফ ইজ ইকুয়াল টু আমরা কি জানি, এম এ, এখানে এম কত, এম টু বস্তুর বল, একই এ হচ্ছে কমন ত্বরণ। তাহলে এই যে এম টু মাইনাস যে এটা পুরোটা হচ্ছে একটা লব্ধি বল, এম টু জি নিচের দিকে কাজ করতেছে, টি উপর দিকে কাজ করতেছে, বেশিটা থেকে কমটা বিয়োগ দিয়ে যে মানটা আসতেছে সেটা হচ্ছে লব্ধি, যেহেতু এটা একটা বল তার মানে এটা লব্ধি বল। তাহলে আমরা কি পেলাম, 1 নং সমীকরণ। এবার দেখো এম টু বস্তুর জন্য আসলে ঘটনা কি ঘটতেছে, সরি এমন বস্তুর জন্য হচ্ছে, দেখো এমন বস্তুর উপর একই সাথে দুইটা বল কাজ করতেছে, একটা হচ্ছে টান বল, যে রশি দিয়ে বস্তুটা টানতেছে, টি, আবার এমনের সাথে এই টেবিলের একটা ঘর্ষণ বল কাজ করতেছে, যেটা আমরা বের করলাম এফ ইজ ইকুয়াল টু মিউ এম ওয়ান জি, তাই না? তো এখানে দেখো ফ্রিকশন থাকা সত্ত্বেও এমন বস্তুটি কোন দিকে যাচ্ছে, স্থির অবস্থায় আছে নাকি রশি যেদিকে টানতেছে সেদিকে যাচ্ছে? যেহেতু এম টু বস্তুর ভর বেশি, নিচের দিকে নামতেছে, তার মানে রশিতে টান অনেক বেশি, এই রশিতে টান অনেক বেশি হওয়ায় এমন বস্তুরা কিন্তু এই টানের দিকে অগ্রসর হচ্ছে। তো এই ক্ষেত্রে টি এর ভ্যালু বেশি, তো যেটা যে বলের ভ্যালু বেশি সেটা থেকে কম বলের ভ্যালু বিয়োগ দিতে হবে, তাহলে সেক্ষেত্রে হবে টি মাইনাস। এখন দেখো এই এমনের উপর, এমন ভরের বস্তুর উপর যে ফ্রিকশন বলটা কাজ করতেছে সেটা কত, সেটা হচ্ছে এফ, এফ ইজ ইকুয়াল টু এম এ, এমন ভরের জন্য এমন ত্বরণ হচ্ছে, এই এফ এর ভ্যালুটা কত, এফ এর ভ্যালুটা হচ্ছে মিউ এম ওয়ান জি, তাহলে আমরা সরাসরি ভ্যালুটা বসিয়ে দিই, মিউ এম ওয়ান জি। আচ্ছা, এখন তোমাদের বইয়ের ম্যাথ গুলাতে দেখো এই এফ, এফ এর দুইটা ভিন্ন ইকুয়েশন আছে, একটা হচ্ছে এফ এস আর একটা হচ্ছে এফ কে। এই এফ এস এফ কে মানে কি, এফ এস এর সূত্রটা হচ্ছে এরকম, মিউ এস এম জি, আর এফ কারটা হচ্ছে মিউ কে এম জি। এফ এস, এস মানে হচ্ছে স্ট্যাটিস্টিক, অর্থাৎ স্থির অবস্থায় যখন ঘর্ষণ বলটা কাজ করে সেটা হচ্ছে স্ট্যাটিস্টিক এফ এস, আর মিউ এস হচ্ছে ওই স্থির অবস্থায় অর্থাৎ স্ট্যাটিস্টিক অবস্থায় বস্তুর উপর যে ঘর্ষণ গুণাঙ্ক কাজ করতেছে, ঘর্ষণ গুণাঙ্ক মানটা কাজ করতেছে, সেটার জন্য হচ্ছে মিউ এস। অর্থাৎ এফ এস মানে হচ্ছে যখন মনে করো যে টেবিলের উপর একটা বই রাখা আছে, তো এই বইটার উপর তুমি বল প্রয়োগ করতেছো, কিন্তু বল প্রয়োগ যতই করো না কেন বইটা সরতেছে না, মুভ করতেছে না কোনো দিকে, তো সেক্ষেত্রে তোমার প্রয়োগকৃত বলের চাইতে এই বই আর টেবিলের যে ফ্রিকশন বল সেটা অনেক বেশি বোঝা যাচ্ছে। তো এই অবস্থাটাতে যে বলটা কাজ করে সেটা হচ্ছে এফ এস, অর্থাৎ স্ট্যাটিস্টিক বল। আর এই এফ কে মানে হচ্ছে, কেতে মানে হচ্ছে কাইনেটিক, কাইনেটিক অর্থাৎ গতিশীল, কাইনেটিক মানে গতিশীল, আর এস মানে স্ট্যাটিস্টিক অর্থাৎ স্থির। তো এফ কে মানে যখন বস্তুটি তোমার প্রয়োগকৃত বলটা অপেক্ষাকৃত ঘর্ষণ বলের চাইতে বেশি,
তুমি যে বইয়ের উপর ধাক্কা দিচ্ছ বা বইটাকে টানতেছো, এই বলটা বই আর টেবিলের যে ঘর্ষণ বল সেটা চাইতে বেশি। সেক্ষেত্রে বইটা মুভ করবে, মানে গতিশীল হচ্ছে। তো এই যে গতিশীল অবস্থায় যে ঘর্ষণ বলটা কাজ করতেছে সেটা কত? সেটা হচ্ছে এফ কে, এবং এফ কে ইজ ইকুয়াল টু মিউ কে এম জি। এখানে একটা জিনিস মনে রাখবা, এফ কে ভ্যালু অলওয়েজ এফ এস এর তুলনায় কম, অর্থাৎ এফ কে লেস দেন এফ এস। কেন? কারণ দেখো, এফ কে কখন হয়? যখন বস্তুটি গতিশীল, বস্তুটার গতিশীল অবস্থায় আছে, তার মানে তোমার প্রয়োগকৃত বলটা বেশি, ঘর্ষণ বলটা কম, তার মানে এফ কে এর ভ্যালু কম। আর এফ এস স্থির অবস্থায়, যখন তুমি বল প্রয়োগ করার পরও বস্তুটি সরতেছে না কোনো দিকে, তার মানে তোমার প্রয়োগকৃত বলের চাইতে এই ঘর্ষণ বলের মানটা বেশি, সেক্ষেত্রে বইটি স্থির। তার মানে আমরা বুঝতে পারছি গতিশীল অবস্থায় যে ঘর্ষণ বল, তার তুলনায় স্থির অবস্থায় ঘর্ষণ বলের মান অনেক বেশি। তাই এফ কে লেস দেন এফ এস, এটা মনে রাখবা, অথবা এফ এস গ্রেটার দেন এফ কে। আচ্ছা, যাই হোক, এটা হচ্ছে তোমাদের বাড়তি আলোচনা। এটা জাস্ট তোমরা একটু এই জিনিসটা মনে রাখার জন্য যে এফ এস মানে কি আর এফ কে মানে কি। এখন আমরা মূল কনসেপ্টে আসি। তো এই যে দেখো, আমরা বের করলাম এমন ভরের ক্ষেত্রে টি মাইনাস মিউ এম ওয়ান জি ইজ ইকুয়াল টু এম এ। এতটুকু তো বুঝছো যে দুইটা সমীকরণ, দুইটা বস্তুর ক্ষেত্রে দুইটা সমীকরণ কিভাবে বের হলো। এটা আমরা দিলাম 2 নং সমীকরণ। তো যথারীতি তোমাদের ম্যাথমেটিক্সে বলো বা ফিজিক্সে বলো, যখন একাধিক সমীকরণ বের হয় সেক্ষেত্রে তোমাদের একটা কমন সমীকরণ কিন্তু বের করতে হবে। এই যে দুইটা সমীকরণ তোমাদের ম্যাথে অথবা পদার্থবিজ্ঞানে এরকম এক বা একাধিক বা দুই বা ততোধিক সমীকরণ বের হলে তোমাদের কিন্তু যুগপৎ সমীকরণ বের করতে হয়। তো টাইপ 1 কিন্তু আমি বলছি কিভাবে যুগপৎ সমীকরণ বের করবা। তিনটা পদ্ধতি আছে: এক, প্রতিস্থাপন পদ্ধতি; দুই, বিয়োজন বা অপসারণ পদ্ধতি; তিন, ক্রস গুণন বা আর গুণন পদ্ধতি। যে কোনো একটা সিস্টেমে তোমরা এই দুইটা সমীকরণ থেকে একটা কমন সমীকরণ বের করবা। তাহলে চলো আমরা এই দুইটা সমীকরণ থেকে একটা কমন সমীকরণ বের করি। সেটা কিভাবে? সেটা হচ্ছে যে, মনে করো এই যে 1 নং সমীকরণ এবং 2 নং সমীকরণ যোগ করে পাই। তাহলে আমরা যদি যোগ করে পাই, কি হয়? মাইনাস টি প্লাস টি, দুটা যদি যোগ করি, টি টি কাটা, থাকতেছে কি এম টু জি, এম টু জি মাইনাস মিউ এম ওয়ান জি। বাম পক্ষগুলো একসাথে করলাম। ওকে, এবার এম টু এ প্লাস এম ওয়ান এ, আমরা যদি একটু সাজিয়ে লিখি, এম ওয়ান এ প্লাস এম টু এ। ওকে, তো এইবার দেখো, আমাদের এখান থেকে কি বের করতে হবে? ত্বরণ বের করতে হবে। তো আমরা ডান পক্ষগুলো বাম পক্ষে আনি, এম ওয়ান এ প্লাস এম টু এ ইজ ইকুয়াল টু এম টু জি মাইনাস মিউ এম ওয়ান জি। ঠিক আছে, এ ইজ ইকুয়াল টু এম টু জি মিউ এম ওয়ান জি ডিভাইডেড বাই, এখান থেকে কি কমন নিছি? এ কমন নিছি, তাহলে কি থাকতেছে? এম ওয়ান প্লাস এম টু, এটা ওই পাশে গেলে ডিভাইডেড হয়ে যাবে, এম ওয়ান প্লাস এম টু। তাহলে এই যে সমীকরণটা বের হয়েছে না, ত্বরণ, এই সিস্টেম 2 এর ক্ষেত্রে, অর্থাৎ ঘর্ষণযুক্ত তলের ক্ষেত্রে তোমাদের এইভাবেই দুইটা বস্তু, দুইটা আলাদা ভরের বস্তুর উপর প্রয়োগকৃত বল, লব্ধি বল বের করে সেখান থেকে দুইটা সমীকরণ বের হবে। দুইটা সমীকরণ থেকে যুগপৎ সমীকরণ বা একটা কমন সমীকরণ বের করবা, এবং দেখবে কি শেষে তোমাদের ত্বরণ বের হয়ে গেছে। কারণ কি, তোমাদের দুইটা বস্তু কিন্তু ভর দেওয়া থাকবে। এম1 এর ভর মনে করো 10 কেজি, এম2 এর ভর দেওয়া থাকবে 50 কেজি। অভিকর্ষ ত্বরণের মান আমাদের জানা, মিউ এর মান, ঘর্ষণ গুণাঙ্কের ভ্যালু দেওয়া থাকবে। ওকে, ঘর্ষণ গুণাঙ্কের ভ্যালু দেওয়া থাকলে আমাদের বের হইতেছে না, আমাদের ত্বরণের মান কিন্তু বের হইতেছে। তো এই হচ্ছে তোমাদের কপিকলের টাইপ 2। আমরা শুরুতে পড়ছি টাইপ 1, এখন হচ্ছে এটা টাইপ 2। এখন দেখবো যে টাইপ 3 এর ক্ষেত্রে ঘটনা কি ঘটে। ওকে, চলো আমরা টাইপ 3 টা দেখি। তার আগে দেখো আরেকটা জিনিস, এই যে মিউ বা ঘর্ষণ গুণাঙ্ক, এটা কিন্তু একটা কনস্ট্যান্ট। হ্যাঁ, এটা কিন্তু একটা কনস্ট্যান্ট। যেমন এ টেবিলের ঘর্ষণ গুণাঙ্ক একটা ফিক্সড, এই টেবিলে একটা যে ঘর্ষণ গুণাঙ্ক সেটা কিন্তু ফিক্সড। এই টেবিলের উপর একাধিক বস্তু রাখলে এই প্রত্যেকটা বস্তুর উপর একই ঘর্ষণ গুণাঙ্কের ভ্যালু কাজ করবে। কিন্তু যখন তুমি এই এই সারফেসটা চেঞ্জ করবা, এখানে এই টেবিলের জায়গায় অন্য আরেকটা টেবিল আনবা, তখন ওই টেবিলে কিন্তু ঘর্ষণ গুণাঙ্ক চেঞ্জ হয়ে যাবে। যেমন মনে করো আমরা যে ম্যাথে বা পদার্থবিজ্ঞানে হিসাব করি না, পাই,
পায়ের ভ্যালু বা অভিকর্ষ ত্বরণ, এগুলো কিন্তু সার্বজনীন ইউনিভার্সাল কনস্ট্যান্ট, এগুলোর ভ্যালু কোনোদিন পরিবর্তন হয় না। বাট ঘর্ষণ গুণাঙ্ক একটি ধ্রুবক হওয়া সত্ত্বেও এটিও কিন্তু একটি কনস্ট্যান্ট, বাট একটা নির্দিষ্ট ম্যাটেরিয়ালের জন্য। হ্যাঁ, ম্যাটেরিয়াল চেঞ্জ, তো এই ঘর্ষণ গুণাঙ্কের মানও কিন্তু চেঞ্জ। সো এটা তোমরা একটু মনে রাখবা। তাহলে চলো এবার আমরা টাইপ 3 দেখি। আচ্ছা, টাইপ 3 টা মূলত কেমন? এই কপিকলের আমরা আগে পড়লাম টাইপ 1, টাইপ 2, এখন হচ্ছে টাইপ 3। টাইপ 3 এর ক্ষেত্রে দেখো, যদি আমাদের কপিকলটা এরকম হয়, এই যে মনে করো টাইপ 3 এর যে কপিকল, গোলাকার হুইলের উপর একই রশি দিয়ে দুইটি বস্তু ঝুলানো। হ্যাঁ, তো আমরা টাইপ 1 এ কি দেখছিলাম? টাইপ 1 এ দেখছিলাম যে একটা সারফেসের উপর একটা বস্তু ঝুলানো, সেটা আমরা টাইপ 1 এ দেখছি যে ঘর্ষণবিহীন অবস্থায় সেক্ষেত্রে কি ঘটনা ঘটে, এবং যখন ঘর্ষণযুক্ত সারফেসটা হয় সেক্ষেত্রে ঘটনা কি ঘটে। বাট এবার দেখো দুইটাই কিন্তু মুক্তভাবে জ্বলন্ত। মুক্তভাবে জ্বলন্ত কেমন, যে এই রশি দিয়ে জ্বলন্ত, বাট অভিকর্ষ বলের প্রভাবের দিকে নিচের দিকে অর্থাৎ জ্বলন্ত। তো এই টাইপ 3 এর ক্ষেত্রে তোমাদের ম্যাথ গুলোর ক্ষেত্রে তোমাদের যে ত্বরণ বের করবা, সেক্ষেত্রে কপিকলের আসলে ইকুয়েশন গুলো কেমনে বের হয় সেটা মূলত আমাদের এই টাইপ 3 তে দেখবো। তো দেখো, এটা হচ্ছে M2 ভরের বস্তু, এটা হচ্ছে M1 ভরের বস্তু। আমরা এক্ষেত্রে কল্পনা করলাম M2 গ্রেটার দেন M1, মানে হচ্ছে M2 ভরের বস্তুর ভর বেশি, তুলনামূলক এম M1 এর বস্তুর ভর কম। তাহলে তোমরা সহজে বুঝতে পারছো যে M2 নিচের দিকে পড়বে, অর্থাৎ M এর নিচের দিকে পড়বে না, পড়বে কিন্তু M2, যেহেতু এটা ভর বেশি, ওজন বেশি। তাহলে এই M2 বস্তুর উপর নিচের দিকে অভিকর্ষ ত্বরণের প্রভাবে কোন বল কাজ করতেছে? অভিকর্ষ বল। তাহলে সেক্ষেত্রে F ইজ ইকুয়াল টু mg, অভিকর্ষ বলের ক্ষেত্রে এখানে কি হবে? M2g, যেটা এই যে ডাউন নিচের দিকে কাজ করতেছে। আবার একই সাথে M2 ভরের বস্তুর এই রশি দিয়ে টানার কারণে উপর দিকে একটা টান বল কাজ করতেছে, সেটা কত? সেটা ধরে নিলাম টি। ঠিক আছে, এখন এই দড়িটা দিয়ে কিন্তু অপর যে ভর এমন বস্তুটা কিন্তু ঝুলানো, এই এমন বস্তুর ক্ষেত্রে কিন্তু নিচের দিকে অভিকর্ষ বলের প্রভাবে এমন জি কাজ করতেছে, তাই না? এটার উপর তো অভিকর্ষ বলের প্রভাব আছে আছে তো, এবং অভিকর্ষ বলের প্রভাব কিন্তু নিচের দিকে কাজ করতেছে। একই সাথে এই একই দড়ি দিয়ে যেহেতু ঝুলন্ত ঝুলন্ত, তাহলে এমন বস্তুর উপর কিন্তু উপর দিকে একটা টান বল কাজ করতেছে। সেটা কি? সেটা ওই একই, যেহেতু দুইটা বস্তু একই দড়ি দিয়ে ঝুলানো, তার মানে দুইটা টান বল সেম। সেটা কত? সেটা হচ্ছে টি। এবং টিটা কোন দিকে? এটা হচ্ছে উপরের দিকে, এটা হচ্ছে উপরের দিকে। এই বস্তুর বেলা উপর দিকে কাজ করতেছে, এই বস্তুর বেলা উপর দিকে কাজ করতেছে, তাই না? একটু চিন্তা করো, একটা কপিকলে এই যে দুইটা বস্তু ঝুলানো, দুইটার ভর ভিন্ন, যে বস্তুটা ভর বেশি সেটা তার নিজের দিকে টানতেছে, অভিকর্ষ বলের কারণে নিচের দিকে বেশি টানতেছে, এবং অপর বস্তুটা উপর দিকে টান বল তো আছে, একই সাথে নিচের দিকে কিন্তু তারও অভিকর্ষ বলের টান আছে। এখন দেখো, এখন এইখানে ঘটনা কি ঘটে, আমরা এই পুরা সিস্টেমের ত্বরণ কিন্তু এই যে এমন বস্তুর উপর দিকে যাচ্ছে না, ত্বরণে যাচ্ছে। আবার এই যে M2 বস্তুটা নিচের দিকে নামতেছে কিন্তু, সেক্ষেত্রে তারও ত্বরণ হবে যেহেতু বেগের পরিবর্তন আছে তার মানে ত্বরণ আছে, গতিশীল বস্তুরই তো ত্বরণটা হয়, তাই না? আচ্ছা, এখন দেখো, এই পুরা সিস্টেমে ধরি, মনে করি সিস্টেমের ত্বরণ এ, এবং টান বল কত? টান বল টি। দুটো ভরের ক্ষেত্রেই ত্বরণ এ, টান বল টি। এখন M2 ভরের বস্তুর ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, তাহলে কি ঘটনা ঘটতেছে দেখো, M2 বস্তুর জন্য, M2 বস্তুর জন্য কি ঘটনা ঘটতেছে এখানে? নিচের দিকে M2G বল কাজ করতেছে, উপর দিকে টান বল কাজ করতেছে, একটা বস্তুর উপর দুইটা বল কাজ করতেছে। তাহলে আমরা একটা লব্ধি বল বের করতে হবে,
তাহলে এখন দেখো M2 বস্তুটা ভর বেশি হতে নিচের দিকে পড়তেছে না, তাহলে M2G এর মান, এর শক্তি T এর চাইতে বেশি, টান বলের চাইতে M2G এই শক্তিটা বেশি, যে কারণে M2 বস্তুটা নিচের দিকে পড়তেছে। তো যেটা বেশি সেটা থেকে তো কম শক্তিটা বিয়োগ দিতে হবে লব্ধি বলের ক্ষেত্রে। তাহলে M2G মাইনাস কোন বলটা কাজ করতেছে, উপর দিকে টেনশন টান বল কাজ করতেছে, M2G মাইনাস T ইজ ইকুয়াল টু, এটা কি, এটা হচ্ছে F, এই টোটালটা হচ্ছে F নেট বল। বেশি বল অপেক্ষা, যেহেতু দুইটা বিপরীত দিকে কাজ করতেছে তাই বিয়োগ দিয়ে দিলাম, যদি একই দিকে কাজ করতো তাহলে যোগ দিতাম। যোগ হোক বা বিয়োগ হোক, অর্থাৎ একটা বস্তুর উপর একাধিক প্রয়োগকৃত বল যোগ বিয়োগ করে যেটা হয় সেটা হচ্ছে লব্ধি বল। এই পুরোটা হচ্ছে লব্ধি বল F। তাহলে F ইজ ইকুয়াল টু, আমরা কি জানি, F ইজ ইকুয়াল টু ma, তাই না? তাহলে M কোনটা, M2, তাহলে এখানে M এর ভ্যালু হচ্ছে M2, আর এ তো আমরা জানি ত্বরণ ma। এতটুকু বুঝতে পারছো? এটা হচ্ছে সমীকরণ 1, এটা সমীকরণ 1 M2 বস্তুর জন্য। এবার এমন বস্তুর জন্য কি হয় দেখো, এমন বস্তুর ক্ষেত্রে ঘটনা কি করতেছে, একইভাবে অভিকর্ষ অভিকর্ষ ত্বরণের কারণে নিচের দিকে, হ্যাঁ নিচের দিকে টানতেছে, সেটা কত, সেটা M1G। আবার উপর দিকে টান বল কাজ করতেছে T, অর্থাৎ রশিটা তাকে যে বলে টানতেছে। এখন দেখো এমন বস্তুটা কি নিচের দিকে পড়বে না, M2 বস্তুটা নিচের দিকে পড়াতে তার ওজন বেশি হতে, অর্থাৎ তার ভর বেশি হতে সে নিচের দিকে টানে পড়তেছে। কিন্তু M2 যখন নিচের দিকে পড়তেছে তাহলে M1 কোন দিকে যাচ্ছে, উপর দিকে যাচ্ছে। তাহলে M1G এর ভ্যালুর চাইতে, এর শক্তির চাইতে T এর শক্তি বেশি না এমন বস্তুর ক্ষেত্রে? এমন বস্তুর ক্ষেত্রে M1G এর শক্তি T এর চাইতে কম, এই টান বলের চাইতে কম। তাহলে এই জায়গায় শক্তি কার বেশি, T এর বেশি। তাহলে এমন বস্তুর ক্ষেত্রে T মাইনাস অপেক্ষাকৃত কম বল, শক্তিশালী বল কোনটা, M1G। তাহলে সেটা হবে T মাইনাস M1G ইজ ইকুয়াল টু, এটা হচ্ছে লব্ধি বল, F ইজ ইকুয়াল টু ma, M কি, M1, এ হচ্ছে কমন ত্বরণ। এটা 2 নং সমীকরণ। এখন একইভাবে টাইপ 1 টাইপ 2 তে যা বলছি, যে দুইটা সমীকরণ বের হইলে বা দুই বা ততোধিক সমীকরণ বের হইলে সেক্ষেত্রে আমাদের যুগপৎ সমীকরণ বের করতে হবে। নিয়ম কি কি, নিয়ম তিনটা। এক হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতি, দুই হচ্ছে বিয়োজন বা অপসারণ পদ্ধতি, তিন হচ্ছে আর গুণন বা ক্রস গুণন পদ্ধতি। তাহলে আমরা শুরুতে কি করব, এটা যোগ করে পাই, সিম্পলি আমরা যোগ করে পাই। যোগ করে পাই কি দেখো, মাইনাস টি প্লাস টি কাটা পরস্পর বাদ, আচ্ছা থাকতেছে কি M2G, M2G মাইনাস M1G ইজ ইকুয়াল টু, বাম পক্ষগুলো একসাথে করলাম যোগ, এবার ডান পক্ষগুলো যোগ করব, M1A প্লাস M2A সাজিয়ে লিখলাম, M1 আগে দিলাম। আচ্ছা এবার দেখো এখান থেকে আমাদের কি বের করতে হবে, ত্বরণ বের করতে হবে, তাই না? তাহলে ডান পক্ষগুলো বাম পক্ষে নিয়ে আসলাম, M1A প্লাস M2A ইজ ইকুয়াল টু M2G মাইনাস M1G, বা এ কমন নিলাম, থাকতেছে কি M1 প্লাস M2 ইজ ইকুয়াল টু, এখান থেকে কি কমন যায়, G কমন যায়, তাহলে কি থাকতেছে M2 মাইনাস M1। তাহলে A ইজ ইকুয়াল টু G M2 মাইনাস M1 ডিভাইডেড বাই M1 প্লাস M2। এই যে টোটাল সমীকরণটা বের হয়েছে না, এই পুরো সিস্টেমের ক্ষেত্রে, অর্থাৎ কপি কলটা যদি এরকম ভাবে কাজ করে, তাহলে a is equal to g into m1, সরি m2 minus m1 divided by m1 plus m1, অপেক্ষাকৃত বেশি ভর থেকে অপেক্ষাকৃত কম ভর বিয়োগ, এবং নিচে দুইটা হচ্ছে দুইটা ভরের যোগফল, অর্থাৎ এই ইকুয়েশনটা বের হবে। এটা হচ্ছে তোমাদের টাইপ 3 এর মেইন ইকুয়েশন, যে কিভাবে আসলে ত্বরণটা তোমরা বের করবা। তো এখানে যদি এই দুইটা বস্তুর ভর তো দেওয়া থাকবে, আমি তো হচ্ছে দুইটা অজ্ঞাত ভর, মানে ভর দেওয়া নাই, সেক্ষেত্রে আমি M1 M2 ধরে নিছি। তোমাদের ম্যাথ গুলোতে তো মনে করো যে পরিমাপ দেওয়া থাকবে, এমন দেওয়া থাকবে, দেখা গেছে যে 20 কেজি, M2 দেওয়া থাকবে 100 কেজি। সেক্ষেত্রে তোমরা যদি M1 M2 মান বসাও, জি এর মান আমরা জানি 9.8 অভিকর্ষ ত্বরণের ভ্যালু, সেক্ষেত্রে এ বের হবে না। তো এটাই মূলত হচ্ছে টাইপ 3 এর, যে তোমাদের ত্বরণ বের করার এক্সাক্ট আসলে মেথড। তো আশা করি এতটুকু তোমরা বুঝতে পারছো। তো আমাদের কি শেষ হলো, আমাদের টাইপ 1 শেষ হলো, টাইপ 2 শেষ হলো, টাইপ 3 শেষ হলো।
আশা করি এই তিনটা টাইপ তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পারছো। এরপরে যদি তোমাদের কোনো সমস্যা থাকে অবশ্যই তোমরা সেটা কমেন্টে জানাতে পারো, তাহলে আমরা বিস্তারিতভাবে এটা আরো ইনডেপথ সলিউশন তোমাদেরকে দিয়ে দিব। তাহলে নেক্সটে আমরা কি দেখবো? টাইপ 4। যেহেতু এই কপিগুলোর উপর 5টা টাইপ করবো বলছিলাম, তাহলে এবার যথারীতি আমরা টাইপ 4 দেখি, চলো। কপিকলের টাইপ 4। টাইপ 4 এ আমরা এতক্ষণ অব্দি টাইপ 1, টাইপ 2, টাইপ 3 দেখলাম। এবার আমরা টাইপ 4 দেখব। টাইপ 4 এর বেলায় তোমাদের পুরো সিস্টেমটা চেঞ্জ হয়ে যাবে। এতক্ষণ আমরা কি দেখছি যে টাইপ 1, টাইপ 2, টাইপ 3 এর কেসের বেলায় এই কেসগুলোতে ছিল কপিগুলো দুইটা দুইটা ভর ঝোলানো ছিল, অর্থাৎ একটা ভরের বস্তু আরেকটা ভরের বস্তুকে টানতেছে, তাই না? কিন্তু এবার আমরা দেখব যে তিনটা বস্তু হলে সেক্ষেত্রে ঘটনা কি ঘটে। মনে করো এই যে একটা সারফেস, এটা মনে করো একটা সারফেস, একটা তক্তা, একটা টেবিল, হোয়াটএভার। এই টেবিলের উপরে এই যে মনে করো ত্রিকোণাকার একটা বস্তু বসানো আছে, ঠিক আছে? এই বস্তুটাকে রশি দিয়ে, এই যে মনে করো একটা হুইল অর্থাৎ একটা কপিকল দেওয়া আছে, এই হুইলের মাধ্যমে আরেকটা বস্তু ঝোলানো আছে। তো এখন দেখো, এখন খেয়াল করো, এটা মনে করো এমন, ঠিক আছে? এটা হচ্ছে M2, এটা এমন বস্তুর ভর, এটা হচ্ছে M2 বস্তুর ভর। তাহলে এটা কি? এটা হচ্ছে M3। এখন আগের তিনটা কপিগুলোর সাথে এটা কম্পেয়ার করো তো, দেখো আগের গুলোতে ছিল দুইটা বস্তুর ভর, কিন্তু এবার কি হচ্ছে? তিনটা বস্তুর ভর। এখন তো পুরো সিস্টেমটাই চেঞ্জ হয়ে গেছে, তাই না? তো এবার প্রত্যেকটা বস্তুর উপর আসলে কি কি ধরনের বল কাজ করে এবং সেই বল থেকে আমরা লব্ধি বল বের করে আমরা এই যে F = ma, মূলত এই ইকুয়েশনের উপর বেস করেই আমরা এই কপিগুলোর লব্ধি বল বের করবো। এই লব্ধি বল থেকে আমরা ত্বরণটা বের করব। তো এই এমন বস্তুর ক্ষেত্রে শুরুতে আমরা যদি একটু দেখি, এই এমন বস্তুটা, আচ্ছা এখানে আরেকটা জিনিস ক্লিয়ার করা হয় কি, এই পুরো কন্ডিশন তো আমরা জানি না আসলে কোনটার ভর কত, M1 এর ভ্যালু কত, M2 এর ভ্যালু কত, M3 এর ভ্যালু কত। তো আমরা ধরে নিলাম এখানে সবচাইতে ভর বেশি M1, ঠিক আছে? সবচাইতে ভর বেশি M1। তারপর M1 এর চাইতে অপেক্ষাকৃত ভর কম হচ্ছে M2। M1 এর ভর বেশি, তার মানে M2 কে টানতেছে কে? M1। এবার দেখো M2 এর চাইতে ভর কম কার? M3। তাহলে M1 গ্রেটার দেন M2 গ্রেটার দেন M3। তাহলে এই তিনটা ভরের মাঝে সবচেয়ে কম কার? M3। M3 এর। তাহলে M3 বাম দিকেও আসতে পারে, M3 ডান দিকেও যাইতে পারে, কারণ M3 এর ভ্যালু M2 এর চাইতেও কম, M1 এর চাইতেও কম। কিন্তু আলটিমেটলি সবচাইতে বেশি কার? M1 এর। M1 এর ভর M2 এর চাইতেও বেশি। তাহলে M1 M2 কে সহ টেনে নিয়ে যাবে, M2 M3 দুজনকে টেনে নিয়ে যাবে, তাই না? তাহলে কন্ডিশন মনে করো এটা। এই কন্ডিশনে কি হবে? এমন বস্তুটা যখন নিচের দিকে অভিকর্ষ বলের কারণে নিচের দিকে কে টানতেছে? অভিকর্ষ ত্বরণের প্রভাবে নিচের দিকে টানতেছে অভিকর্ষ বলের কারণে, যে M1g, F = mg। সেক্ষেত্রে ওজন বলো বল বলো যাই বলো না কেন, সেটা হচ্ছে M1g, ঠিক আছে? M1g নিচের দিকে টানছে, যেহেতু M1 এর বস্তুর ভর M1, সে কারণে M1, M এর ভ্যালু M1 দিছি। আচ্ছা, আবার তোমাদের মনে কোশ্চেন আসতে পারে, এখানে আমরা M1g, এটা আমরা তো এটাও বসাতে পারি ওজন W, হ্যাঁ বসাতে পারি, আবার এটাও বসাতে পারি F, এটাও বসাতে পারি। আমরা যাই বসাই না কেন শেষে তো আমাদের
এফ ইজ ইকুয়াল টু এম জি, ডব্লিউ ইজ ইকুয়াল টু এম জি। আমাদের এম জি তো বসাইতে হবে, তাই শুরুতেই এম জি বসিয়ে নিলাম। আচ্ছা, আবার একই সাথে এই যে এই বস্তুটা দড়ি দিয়ে, এই যে রশি দিয়ে উপরের দিকে ঝুলতেছে, এই রশির উপর দিকে একটা টান বল কাজ করতেছে না? উপর দিকে একটা টান বল কাজ করতেছে, তো সেটা কোন দিকে? সেটা হচ্ছে এই যে ঊর্ধ্বমুখী, সেটা হচ্ছে টি, টান বল। যেহেতু বস্তুটা নিচের দিকে পড়তেছে, তাহলে ত্বরণটা কোন দিকে কাজ করতেছে? যেদিকে গতিশীল বস্তুর ত্বরণ কিন্তু সেদিকেই। তাহলে এই যে ত্বরণটা নিচের দিকে, যেহেতু বস্তুটা নিচের দিকে পড়তেছে। এবার এম টু এর বেলায় কি ঘটনা ঘটে? এম টু সেম, অভিকর্ষ বলের কারণে নিচের দিকে টানতেছে, সেক্ষেত্রে এফ ইজ ইকুয়াল টু এম জি। এম এম মানে কি? এম টু। এখানে ভর কত? এম টু। আবার এই বস্তুটা সুতা দিয়ে ঝুলানো, সেক্ষেত্রে উপর দিকে একটা টান বল কাজ করতেছে, সেটা ঊর্ধ্বমুখী, সেটা হচ্ছে টি। এখন দেখো, এটারও কিন্তু যে ত্বরণ, এই বস্তুটার যেহেতু ভর কম তুলনামূলক এমন এর চাইতে, তাহলে এম টুটা উপর দিকে যাবে না? গতিশীল উপর দিকে, তার মানে ত্বরণটা কোন দিকে? উপরের দিকে। তাহলে এটা ত্বরণ হচ্ছে ঊর্ধ্বমুখী। ঠিক আছে, এবার দেখো এম থ্রি এর বস্তুর ক্ষেত্রে ঘটনা কি ঘটতেছে। এম থ্রি এর বস্তুর সাথে একই সাথে একজনের ডানে টানতেছে, একজনের বামে টানতেছে, দুইজন দুই দিকে টানতেছে। বেচারা যাবে কোন দিকে? সে যাবে কোন দিকে সেটা নির্ভর করবে এই দুইটা বস্তুর মধ্যে ভর কার বেশি। ভর কার বেশি? এমনের বেশি। তার মানে এম থ্রি এদিকে যাবে, তাই না? এম থ্রি হচ্ছে এদিকে যাবে। তো এইদিকে কি কাজ করতেছে? এদিকে কি কাজ করতেছে? এদিকে কাজ করতেছে টি ওয়ান। আচ্ছা, এখানে আমরা টি ওয়ান কেন দিলাম? এগুলোর বেলায় টি দিলাম, আসতেছি। এম থ্রি এর বেলায় দুইটা টান কাজ করতেছে দুই দিকে, ডানে কাজ করতেছে। এই কারণে যেহেতু দুইটা বিপরীত দিকে টান কাজ করতেছে, এম থ্রি এর সাথে দুইটা আলাদা সুতা সংযুক্ত না, দুইটা সুতার টান দুই রকম না, যেহেতু দুইটা সুতাতে দুইটা ভিন্ন মানের ভর ঝোলানো, তাহলে দুইটা টান তো ভিন্ন। এম টু জেড মানে টানতেছে, এমন তো সেম মানে টানতেছে না, ভিন্ন। তাহলে যখন ভিন্ন হয় সেক্ষেত্রে আমরা কি বলি? ওয়ান টু। ওয়ান টু দিয়ে আমরা আইডেন্টিফাই করি। তো এম থ্রি বস্তুর উপর যখন যে টান বলটা কাজ করতেছে এমন কর্তৃক, সেটা টি ওয়ান। তাহলে আমরা এই এমনটাও টি ওয়ান দিব। এবং এই এম থ্রি এর উপর এই যে বাম দিকে যে বলটা, টান বলটা কাজ করতেছে, সেটা কত? টি, টি টু। কেন টি টু দিলাম? কারণ এই দুইটা টান বলতে ভিন্ন। যখন ভিন্ন তখন তো আমরা কমন টি দিতে পারি না। আগের গুলো যেমন দিলাম দড়ি সিস্টেমের টান বল টি, এখন তো সিস্টেমের টান বল একটা না, দুইটা। এই কারণে টি ওয়ান টি টু দিয়ে আমরা জিনিসগুলো নামকরণ করছি। তাহলে এম টু এর বেলায় টি হবে না, টি ওয়ান হবে? তাও না, কি হবে? টি টু হবে। এই সুতার টান যদি টি ওয়ান হয়, এই সুতার টান টি টু হবে না? তোমরা এই টি ওয়ান এর জায়গায় তোমরা টি এও দিতে পারো, টি বিও দিতে পারো, মানে যে কোনো কিছু নাম দিতে পারো। তবে এটা মনে রাখতে হবে, পুরা সিস্টেমের কমন টান আগের গুলোর মতো টাইপ ওয়ান টাইপ টু টাইপ থ্রিতে যেমনটা দেখেছি, পুরো সিস্টেমের কমন টান বল কি? টি। সেক্ষেত্রে কেন টি ছিল? কারণ একটা সুতাই ছিল, একটা সুতার টান বলতে অবশ্যই সেম হবে। কিন্তু যখন হচ্ছে এখানে সুতা দুইটা, দুইটা সুতার মাঝে দুইটা ভিন্ন বল ঝোলানো, অবশ্যই টান বল ভিন্ন কাজ করতেছে, সেক্ষেত্রে টান বলটা ভিন্ন হবে। এই কারণে আমরা দুইটা ভিন্ন নামে নামকরণ করছি, টি ওয়ান টি টু। এবার দেখো এই এম থ্রি বস্তুর ক্ষেত্রে এখানে আরেকটা জিনিস মনে রাখবা, এই যে সারফেসের সাথে টি এম থ্রি এর কোনো ধরনের ঘর্ষণ নাই, অর্থাৎ ঘর্ষণবিহীন। আমরা টাইপ ওয়ানে পড়ছি না, ঘর্ষণবিহীন সারফেসের উপর বস্তুটা মূলত বসানো। ঠিক সেরকম কল্পনা করো, এই এম থ্রি বস্তুটা এই সারফেসের উপর ঘর্ষণবিহীন। সেক্ষেত্রে ঘর্ষণবিহীনের বেলায় এই এম থ্রি এর বস্তুটা কিন্তু একদিকে এই টি ওয়ান টানতেছে, আবার হচ্ছে টি টু টানতেছে, টি ওয়ান টানতেছে, আবার হচ্ছে টি টু, দুই দিকে টানতেছে। কিন্তু আবার নিচের দিকে কি? অভিকর্ষ বলের প্রভাবে এম থ্রি জি কাজ করতেছে, কিন্তু একই সাথে রিফ্লেক্সিভ ফোর্স উপর দিকে কাজ করতেছে, দুইটা পরস্পরকে নাকচ করে দিতেছে, তাই না? তাহলে থাকতেছে কি? অবশিষ্ট থাকতেছে হচ্ছে এম থ্রি এর উপর অবশিষ্ট দুইটা বল কাজ করতেছে। কি সেই দুইটা বল? টান বল। একটা হচ্ছে টি ওয়ান টান বল, আর হচ্ছে টি টু টান বল। তাহলে এখন এই পুরো সিস্টেমের বেলায় একটা একটা বস্তুর বেলায় নেট বল কি হবে? এফ ইজ ইকুয়াল টু এম এ কি হবে? লব্ধি বল কি হবে সেটা আমরা বের করব। তাহলে ধরি পুরা সিস্টেমের ত্বরণ কি? এ। এটা তো আমরা জানি। আচ্ছা, এখন দেখো আমরা এমন বস্তুর ক্ষেত্রে ধরবো শুরুতে। এমন বস্তুর জন্য, এমন বস্তুর জন্য কি ঘটে? নিচের দিকে পড়তেছে না, এমন বস্তুটা নিচের দিকে পড়তেছে না, তার মানে এম ওয়ান জি এর ভ্যালু বেশি, উপরের টান বল যে টি তার চাইতে এমন এমন জি এর শক্তিটা বেশি।
তাহলে বেশি শক্তি থেকে কম শক্তি বিয়োগ দিতে হবে। m1g মাইনাস t1 ইজ ইকুয়াল টু, এটা কি, এটা হচ্ছে লব্ধি বল, লব্ধি বল F ইজ ইকুয়াল টু ma, এটা পুরোটা হচ্ছে F, ma, m কত, m1 বস্তুর জন্য m1, ত্বরণ হচ্ছে a, এটা 1 নং সমীকরণ, ঠিক আছে। এখন দেখো m2 বস্তুর জন্য, m2 বস্তুর জন্য কি ঘটে, নিচের দিকে পড়তেছে, সরি নিচের দিকে টানতেছে m2g অভিকর্ষ ত্বরণের প্রভাবে, আবার উপর দিকে টানতেছে কি t2 বল। এখন এই বস্তুটা তুমি চিন্তা করে বলো তো, এই বস্তুটা নিচের দিকে যাচ্ছে না উপর দিকে যাচ্ছে? অবশ্যই উপরের দিকে, কেন? কারণ m1 তো অপেক্ষাকৃত বেশি ভর, বেশি শক্তি, তো m2 তো উপরের দিকে যাচ্ছে, তার মানে এই m2g এই বলের চাইতেও t2 এই বলের শক্তি বেশি, যেখানে উপর দিকে যাচ্ছে, তাহলে শক্তি বেশি কার, t2, তাহলে আমরা বেশি শক্তি থেকে অপেক্ষাকৃত কম শক্তি বিয়োগ দিব, m2g ইজ ইকুয়াল টু, এটা লব্ধি বল, f পুরোটা হচ্ছে f লব্ধি বল, f ইজ ইকুয়াল টু ma, m কত, m2, f হচ্ছে ত্বরণ, এটা হচ্ছে 2 নং সমীকরণ, এটা হচ্ছে 2 নং সমীকরণ। এখন দেখো এই m3 ভরের বস্তুর বেলায় কি ঘটে, m3 বস্তুর জন্য কি ঘটে, m3 বস্তুর জন্য দেখো এই বস্তুটার বেলায় কি ঘটে, এখানে কিন্তু দুইটা টান কাজ করতেছে, এক হচ্ছে টি1 টি2, টি1 টি2, দুই দিকে দুইটা টান বল কাজ করতেছে। তো এখন তুমি নিজে চিন্তা করে বলো তো m3 বস্তুটা কোন দিকে যাবে, টি1 এর দিকে না টি2 এর দিকে? অবশ্যই টি1 এর দিকে, কারণ কি, কারণ হচ্ছে m1 বস্তুর ভর বেশি হওয়ায় টি1 টানটা বেশি, যে কারণে m2 সহ এদিকে যাইতেছে, তাহলে m3 কি বাম দিকে যাবে? অবশ্যই না, m2 নিজেই তো এদিকে পড়তেছে, m2 এর ভর m3 এর চাইতে বেশি, তাহলে বড় ভাই যদি এদিকে যায় ছোট ভাই কি আর এদিকে আসবে? ছোট ভাই তো এদিকে যাবে, তাহলে এখানে বড় কোনটা, বড় হচ্ছে টি1, ছোট কোনটা, টি2, তাহলে বড় থেকে ছোটটা বিগ, টি1 মাইনাস টি2 ইজ ইকুয়াল টু, এটা পুরোটা হচ্ছে এফ লব্ধি বল, এফ ইজ ইকুয়াল টু এম এ, এম কি, m3, ত্বরণ হচ্ছে এই বস্তুটা ত্বরণ কোন দিকে, এদিকে, যেহেতু এদিকে গতিশীল, ত্বরণ এ কাজ করতেছে, ওকে। এখন দেখো তিনটা সমীকরণ বের হইছে, এটা 3 নং সমীকরণ, তিনটা সমীকরণ থেকে যুগপৎ প্রক্রিয়ায় আমাদের কি বের করতে হবে, একটা কমন সমীকরণ বের করতে হবে এই তিনটা থেকে। তাহলে চলো আমরা করি, কিভাবে আমরা যোগ করে পাই, 1 2 3 নং সমীকরণ যোগ করে পাই, 1 যোগ 3 করে পাই। তাহলে দেখো মাইনাস টি1 প্লাস টি2 প্লাস টি1 মাইনাস টি2, তাই তো? আবার দেখো m1g মাইনাস m2g, বাম পক্ষে এগুলাই, অর্থাৎ বাম পক্ষগুলো একসাথে আমরা যোগ করি, বাম পক্ষগুলো একসাথে যোগ করলে কি হয় দেখো, m1g মাইনাস t1 প্লাস t2 মাইনাস m2g, এটা মুছে দিলাম, m2 m1g t1 লিখলাম, t2 মাইনাস m2g লিখলাম, t1 মাইনাস t2 প্লাস, যোগ করে প্লাস t1 মাইনাস t2, এটা হচ্ছে বাম পক্ষ, সমান সমান ডান পক্ষ m1 এ প্লাস m2 এ প্লাস m3 এ, ঠিক আছে না? এবার যদি আমরা এটা দেখি কি করা যায়, এই পুরাটা আমরা বাম পক্ষে নিয়ে আসি, m1 এ প্লাস m2 এ প্লাস m3 এ ইজ ইকুয়াল টু t1 মাইনাস t2 প্লাস t2 মাইনাস t1 প্লাস m1g মাইনাস m2g। আচ্ছা এই লাইনটা কিভাবে হলো দেখো, m1g মাইনাস t1, এই যে মাইনাস t1 না, এই যে মাইনাস t1 সাজায় লিখলাম, তারপর প্লাস টি2, এই যে প্লাস টি2 প্লাস টি1 প্লাস টি1 মাইনাস টি2 মাইনাস টি2, টি গুলো সবগুলো এক সিরিয়ালে লিখলাম, এবং বাকি থাকলো কি m1g m2g, m1g m2g, অতটুকু তো বুঝতে পারছো। এখন দেখো এই যে মাইনাস টি2 প্লাস টি2 বাদ, প্লাস টি1 মাইনাস টি1 বাদ, থাকতেছে কি m1g মাইনাস m2g, আর এখানে কি ঘটে, এখানে হচ্ছে সবগুলাতে এ আছে, এ কমন নিলাম, m1 প্লাস m2 প্লাস m3 ইজ ইকুয়াল টু m1g মাইনাস m2g,
তাহলে এখান থেকে আমরা ত্বরণটা বের করতে পারি না, m1 মাইনাস m2, জি কমন নিলাম, ডিভাইডেড বাই m1 প্লাস m2 প্লাস m3। এই যে ত্বরণটা বের হইলো, এটাই হচ্ছে এই পুরা সিস্টেমের ত্বরণ। তোমার এই ধরনের তিনটা ভর দিয়ে কপিকল দিয়ে তোমাদের কোশ্চেন আসতে পারে যে এই পুরা সিস্টেমের ত্বরণ কত, অথবা বলতে পারে যে এমন ভরের ত্বরণ কত, এমন বস্তুর উপর যে ত্বরণ, m2 বস্তুর উপর তো একই ত্বরণ, তাই না? m3 এর বস্তুর উপর কিন্তু একই ত্বরণ, অর্থাৎ আমরা একটা ত্বরণের ভ্যালু বের করতে পারলে আমরা এটা বলতেই পারি m2 বস্তুর উপর এই ত্বরণ কাজ করতেছে, m3 বস্তুর উপর এই ত্বরণ কাজ করতেছে, এবং এমন বস্তুর উপর এই ত্বরণ কাজ করতেছে। তো আশা করি এই ম্যাথটা তোমরা বুঝতে পারছো, টাইপ 4। তো একদম ক্লিয়ার। নেক্সটে আমরা দেখবো হচ্ছে টাইপ 4। টাইপ 4 এর বেলায় কি হবে দেখো, টাইপ 4 এর বেলায় ভিন্ন কিছু না, এখানে একটু একটু চেঞ্জ হবে। কেমন? যে টাইপ 4টা মনে করো দেখিয়ে দিই, সরি, টাইপ 5। টাইপ 5 এর বেলায় কি হবে, এই যে m3 আছে না, m3 বস্তুর ভর, এখানে ফ্রিকশন আছে, ঘর্ষণ আছে। আমরা টাইপ 3 তে পড়লাম না, সরি টাইপ 2 তে পড়লাম যে ঘর্ষণযুক্ত সারফেসের বেলায় আসলে বস্তুর উপর কেমন কাজ করে। তো সেক্ষেত্রে দেখো m3 এর বস্তুর উপর এখানে কিন্তু ফ্রিকশন আছে, সেটা কি, সেটা f। f ইজ ইকুয়াল টু আমরা কি জানি, আমরা দেখছি কিন্তু মিউ আর, আর মানে রিফ্লেক্সিভ ফোর্স, যেটা মানে কি r ইজ ইকুয়াল টু mg। এটা s হলে এটা s, এটা f কে হলে মিউ কে mg, দুটা যে কোনো একটা হবে। স্থির অবস্থায় থাকলে স্ট্যাটিস্টিক ফ্রিকশন স্ট্যাটিস্টিক fs, এবং যদি গতিশীল অবস্থায় থাকে তাহলে f কে কাইনেটিক গতিশীল, গতিশীল ঘর্ষণ বল। এখন এক্ষেত্রে কি হবে দেখো, m3 বস্তুর উপর m1 যা ঘটছে, m2 তে যা ঘটছে নিচের দিকে m2g। এবার টাইপ 5 এ কিন্তু একই ঘটনা, শুধুমাত্র একটু চেঞ্জ আসবে যে m3 এর বেলা যখন ফ্রিকশন বল কাজ করতেছে, সেখানে কিন্তু দেখো যেহেতু m3 বস্তুরা গতিশীল এদিকে বাম দিকে, অর্থাৎ m1 এর দিকে, তখন আমরা কিন্তু জানি গতিশীল বস্তুর ঘর্ষণ বল কাজ করে তার গতির বিপরীত দিকে। তাহলে m3 যদি বাম দিকে কাজ করে তাহলে ফ্রিকশন বলটা কোন দিকে কাজ করবে, ডান দিকে। তাহলে আমাদের এটা বিয়োগ দিতে হবে লব্ধি বলের ক্ষেত্রে। তাহলে এই যে m2 বস্তুর বেলায় একই ঘটনা, m1 বস্তুর ক্ষেত্রে যেটা হবে m2 বস্তুর ক্ষেত্রে তাই হবে, শুধুমাত্র m3 বস্তুর বেলায় একটু চেঞ্জ হবে। কেমন চেঞ্জ দেখো, এখানে এখানে দেখো চেঞ্জটা কি হবে, এই যে T1 থেকে T2 বাদ যাবে, এবং T2 এর সাথে একই সাথে কি বাদ যাবে, F, Fs, তাই না? তাহলে ঘটনা কি ঘটবে, M3A, বাকি সব ঠিক থাকবে। তো এই যে মাইনাস Fs কেন দিলাম, আমরা এটা লব্ধি বল বের করবো না, এটা পুরোটা তো লব্ধি বল, F ইজ ইকুয়াল টু ma, Fটা হচ্ছে লব্ধি বল। এই লব্ধি বলটা কিভাবে কাজ করে, সর্বোচ্চ বল থেকে যেগুলো হচ্ছে অপেক্ষাকৃত কম কম বল সেগুলো বিয়োগ দিতে হবে, তাই না? তাহলে T1 হচ্ছে সবচেয়ে শক্তিশালী, T1 থেকে T2 বিয়োগ দিচ্ছি, একই সাথে Fs বিয়োগ দিচ্ছি। এখন তাহলে সেক্ষেত্রে সমীকরণটা কি দাঁড়ায়, সমীকরণটা দাঁড়ায় মনে করো এই যে সবগুলো যদি আমরা যোগ করি, তাহলে এই যে আমরা আগের এতে কি পাইছিলাম যে a ইজ ইকুয়াল টু m1 প্লাস m2 প্লাস m3 ইজ ইকুয়াল টু থাকতেছে কি অবশিষ্ট, দেখো T1 T2 এগুলো কিন্তু পরস্পর কাটা, প্লাসে মাইনাসে, অবশিষ্ট থাকতেছে m1g মাইনাস m2g মাইনাস fs। ঠিক আছে, এটা হচ্ছে যে ফ্রিকশন বল। তাহলে a ইজ ইকুয়াল টু g যদি কমন নেই, m1 মাইনাস m2 মাইনাস fs ইজ ইকুয়াল টু ডিভাইডেড বাই m1 প্লাস m2 প্লাস m3। তো এই যে এটা হচ্ছে টাইপ 5, এটা হচ্ছে কপিকলের সর্বশেষ যে টাইপ, টাইপ 5, সেটার ত্বরণ যে ইকুয়েশনটা হবে। শুধুমাত্র চেঞ্জটা কি, টাইপ 4 এর সাথে চেঞ্জটা হচ্ছে 4 এ ঘর্ষণবিহীন ছিল, কিন্তু টাইপ 5 এ ঘর্ষণ যুক্ত, অর্থাৎ এখানে ফ্রিকশন আছে। জাস্ট ফ্রিকশনটুকু বাদ দিয়ে দিলেই তোমাদের কিন্তু নেট বল থেকে তাহলে এই ইকুয়েশনটা, এই ফর্মুলাটা বের হয়ে যাবে, ত্বরণের ভ্যালু বের হয়ে যাবে। তোমাদের প্রত্যেকটা তো ভরের মান দেওয়া থাকবে, অভিকর্ষ ত্বরণের মান জানা, এখানে ঘর্ষণ গুণাঙ্কের মান দেওয়া থাকবে, ঘর্ষণ গুণাঙ্কের মান দেওয়া থাকলে m3 এর মান জানা আছে, অভিকর্ষ ত্বরণের মান জানা আছে, তাহলে fs বের হবে না, অথবা f কে বের হবে না। তো যে কোনো একটা বের হইলে তো হইলো, তারপর এটা বসায় দিলা fs,
এম এর মান আমরা জানি, প্রত্যেকটার অভিকর্ষ ত্বরণের মান জানি, তাহলে ত্বরণ বের হবে না? তো আলটিমেটলি এই কপিকলের টাইপ 1 2 3 4 5 এই প্রত্যেকটা টাইপের কিন্তু আমরা ত্বরণ বের করে দেখালাম, এবং আশা করি তোমাদের এই প্রত্যেকটা কনসেপ্ট ক্লিয়ার। এরপরে যদি তোমাদের এই প্রত্যেকটা কনসেপ্টে ন্যূনতম পরিমাণ সংকোচ থাকে, তাহলে অবশ্যই তোমরা কমেন্টে জানাবা, তাহলে আমরা এটার ইন ডিটেলস সলভ আরো বিস্তারিতভাবে দেওয়ার চেষ্টা করব। তাহলে আজকে ক্লাস এই অবধি। আশা করি সকলে ক্লাসটি খুব মনোযোগ দিয়ে করেছো। সকলে ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে আমাদের পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।